জন্ম আবাগের বেটি তুই। তোর মতো মেয়ের ছায়া যার ঘরে পড়বে তার সর্বনাশ হবে। তুমি হঠাৎ করে সকাল সকাল এরকম কেন কথা বলছো? তুই আমার ছেলেকে খেয়েছিস, এখন তুই এই সংসারটাকে খাবি, আমি বেশ বুঝতে পেরেছি। হঠাৎ তুমি এরকম উল্টো পাল্টা কথা বলছো কেন? উল্টো পাল্টা বলছি না, ঠিক বলছি। যেটা বলছি একদম ঠিক বলছি। কিন্তু তুমি ছেলে হারিয়ে যেমন কষ্ট পেয়েছো, আমিও তো নিজের স্বামীকে হারিয়েছি, বলো। অত কথা আমি শুনতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তুই একটা রাক্ষসী, আর তুই এসেছিস আমাদের পরিবারে, আমাদের পরিবারটাকে একেবারে শেষ করে দিতে। সেটা আমি এতদিন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। তুমি কেন আমাকে এই কথাগুলো বলে কষ্ট দিচ্ছ বলো তো? আজকে তোমাদের পরিবার ছাড়া আমার আর কি আছে? আমি তোমাদের পরিবারের থেকে নিজেকে তো আলাদা মনে করি না। আর আমাদের পরিবারের জন্য আমি এত কিছু করছি, তারপরেও তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ। তুই আসলে একজন শাকচুন্নি। ভালো ভালো কথা বলে আর ভালো ভালো ব্যবহার করে লোকের মন ভোলাস, তারপর তার রক্ত চুষে চুষে খাস। আমি তোমাকে নিজের মা মনে করি, আর তুমি আমাকে এরকম ভাবে কথা বলছো? তোর এই মা বলার নিকুচি। তোর মতো মেয়েকে আমি যে ঘরে রেখেছি সেটা ভাবতেই আমার কষ্ট হচ্ছে। তুই আমার একটা ছেলেকে মেরেছিস, তুই সুযোগ পেলে আমার পুরো পরিবারটাকে মারবি। তাই আমি তোকে এই বাড়ি থেকে যতক্ষণ না ঝেঁটিয়ে বিদায় করতে পারছি ততক্ষণ আমার নাম নয়। তোমাকে কিছু কথা পরিষ্কার করে বলার ছিল আমার। কি বলবে তুমি? কিছু হয়েছে নাকি আবার সংসারে নতুন করে? কথাটা হচ্ছে যে একজন সংসারে টাকা পয়সা দেবে, সংসারের ঝি চাকরের মতো খাটবে, আর অন্যজনেরা পায়ের ওপর পা তুলে বসে মজা করবে, সেটা তো আর হয় না। আর সেটা যদিও হয়, আমি পারবো না মানিয়ে নিতে। কেন, কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলবে? তুমি টাকা পয়সা দিয়ে এই সংসারটাকে চালাচ্ছ, সব দায় দায়িত্ব নিচ্ছ তুমি। আমি এত খাটাখাটনি করছি, আর ওই মেয়েটা নীলিমা সারাক্ষণ পায়ের ওপর পা তুলে বসে আছে। তাহলে কি করতে পারি একটু বলবে কি? আমি কাল মাকে পরিষ্কার বলে দেব যে এই সংসারে যে কোনো একটা জিনিস হবে, হয় ও খাটাখাটনি করবে, তুমি পয়সা রোজগার করবে, না হলে ওকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তুমি যেটা বলছো সেটা তো ঠিক কথাই গো। একবার ভেবে দেখো তো, কিরকম অলক্ষণে মেয়ে। ও আসার পরেই তোমার ভাই মারা গেল। এমন মেয়ে থাকার থেকে না থাকা ভালো। কথাটা কিন্তু খুব খারাপ বলনি তুমি। মাকে তুমি বলো যদি তোমার কথা না শোনে তাহলে আমি নিজে বলবো, বুঝলে? এমন ভাবেই বলবো যেন শুনতে বাধ্য হয়। আর যদি তোমার মা শুনতে বাধ্য না হয়, তাহলে এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। তুমি কেন চলে যাবে খামোকা? যদি প্রয়োজন হয় ওই মেয়ে ছেলেটাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেব। তুমি অত চিন্তা করো না তো। সেটা তোমাদের বিষয়, কাকে রাখবে কাকে না রাখবে। কিন্তু এইভাবে চললে আমি যে থাকতে পারবো না, সেটা আমি তোমাকে পরিষ্কার করে বলে দিলাম। মা, তোমার সাথে আমার একটা কথা ছিল, খুব দরকারি। কি হয়েছে বলো। দেখো, একটা কথা হচ্ছে যে সংসারটা সকলের, সেই সংসারে থাকতে গেলে সবাইকে সমানভাবে অংশগ্রহণ করতে হবে। হঠাৎ করে এরকম কথা বলছো কেন? কারণ আমি চোখের সামনে সহ্য করতে পারছি না যে আমার স্বামী শুধুমাত্র পয়সা রোজগার করে যাবে, আর আমি দুবেলা মুখে রক্ত তুলে এই সংসারের পিছনে খেটে যাব, আর আরেকজন বসে বসে খাবে। জিনিসটা যে আমিও লক্ষ্য করিনি সেটা নয়। লক্ষ্য করে কি করেছোটা কি তুমি? নীলিমাকে নিয়ে সমস্যা তো তোমার। আমিও নীলিমাকে পরিষ্কার বলে দিয়েছি যে এই সংসারে থাকতে হলে এবার থেকে এই সংসারের সমস্ত কাজ ওকেই করতে হবে।
যদি ও সমস্ত কাজ করে এই সংসারে থাকতে চায় থাকবে, আর না হলে আমি এই সংসারে থাকতে পারবো না। তুমি আমার সংসারের মা লক্ষ্মী, তুমি এই সংসার থেকে কোথায় যাবে মা? ওই পাজি মেয়ে ছেলেটাকে আমি জুতোর বাড়ি মেরে তাড়াবো। সেটা তোমার ব্যাপার, তুমি কি করবে তোমার ছোট বৌমার সঙ্গে। আমি সে বিষয়ে একটা কথাও বলতে চাই না বাবা। আমি শুধু বলতে চাই যে ওই মেয়েটা ছল করতে জানে, আর ওরকম মেয়ে ছেলেকে শায়েস্তা করতে না পারলে এই সংসারটা কিন্তু ভেঙে যাবে। তোমার কি মনে হয় আমি কি বুঝতে পারছি না? আমি সব বুঝতে পারছি। তুমি শুধু একটু ভরসা রাখো আমার ওপরে। ঠিক আছে, ভরসা রাখছি, দেখি কতটা কি হয়। দেখ দেখ শয়তান মেয়ে ছেলে, তোকে আমি একটা পরিষ্কার করে কথা বলে দিচ্ছি। তুমি আবার আমাকে অপমান করছো মা? অপমান নয়, তোর কারণে আমার ছেলে মারা যাওয়ার পরেও তোকে যদি আমার এই ঘরে রাখতে হয়, তাহলে এই ঘরে একজন ঝি যেরকম কাজ করে সেই রকম কাজ করে বেঁচে থাকবি। তার চেয়ে বেশি কিছু কোনোদিন আশা করবি না। আমি তো তোমাদের ভালোবাসা ছাড়া আর কোনোদিন কিচ্ছু আশা করিনি। ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়, আর তুই ভালোবাসা পাওয়ার যোগ্য নোস। আমি তোমাদের মন পাওয়ার জন্য কি করতে পারি বলো, আমি সেটাই করব। মন পাওয়ার কথা তো তুই ছেড়েই দে। প্রথমত তুই এই সারা ঘর পরিষ্কার করবি, রান্না করবি, এবং যাবতীয় যা কাজ সব কিছু তুই করবি। কারণ এই সংসারে যখন একটা টাকা তুই দিতে পারিস না, তখন এই সংসারের কাজ করে তুই সেই টাকা মেটাবি। কিন্তু আমার দোষ কি বলো? তুই একটা শয়তান মেয়ে ছেলে, এটাই তোর দোষ। আমি যদি অজান্তেই কোনো ভুল করে ফেলি, তাহলে আমাকে ক্ষমা করে দিও। তুই যে অপরাধ করেছিস তার কোনো ক্ষমা নেই। আমি জানি না আমি তোমাদের কাছে কি অপরাধ করেছি, তবে তোমরা যা বলছো আমি সেটাই মেনে নেব। শুধু মেনে নিবে না, কুকুরের মতো থাকবি পড়ে ঘরের এক কোণে। পায়ের জুতো যেরকম ভাবে থাকে সেরকম ভাবে থাকবি। আর বেশি গলা তুলে কথা বলতে গেলে তোর গলা টিপে এই ঘর থেকে লাথি মেরে বার করে দেব রাস্তায়। তখন রাস্তায় পড়ে থাকতে হবে, কথাটা মনে রাখিস। এই বাড়িতে এসে প্রথমবার জানতে পারলাম যে একজনের একজনের এত অপমানিত হয় বাড়িতে। ছি 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 ছি। আর যদি নিজের কানে না শুনতাম তাহলে জানতেই পারতাম না যে সংসারে এত কষ্ট, এত অপমান সহ্য করে কেউ বেঁচে আছে। বৌদি, তোমার সাথে আমার একটু কথা ছিল। কি কথা বলবে তুমি পলাশ? দেখো, সকালবেলায় তোমাদের বাড়িতে যখন গেছিলাম তখন আড়াল থেকে আমি সব কথাই শুনেছি। কোন কথা শোনার কথা বলছো? তোমাকে যে এ বাড়িতে কি পরিমাণ অপমান সহ্য করতে হয় সেসব আমি জানতে পেরেছি। দেখো ভাই, সেটা আমার কপাল, সেটা নিয়ে তুমি ভাবতে যেও না। আমি তোমাদের মেয়ে মানুষদের মতো এত কপালে বিশ্বাস রাখতে পারি না। আমি শুধু একটাই জিনিসে বিশ্বাস রাখি, সেটা হচ্ছে নিজের বলে নিজের সার্থক হয়ে নিজের পায়ে দাঁড়ানো। তোমরা পুরুষ মানুষ অনেক কিছুই ভাবতে পারো, কিন্তু আমরা মেয়েরা অত কিছু ভাবতে পারি না। আমাদের সমাজ আমাদের এত সুযোগ দেয় না। সুযোগ কেউ কাউকে দেয় না, সুযোগ করে নিতে হয়। তুমি যে সুযোগের কথা বলছো সেটা আমার জন্য নয় হয়তো। আমি একজন গ্রাম্য শুভাকাঙ্ক্ষী হয়ে বলতে চাই যে নিজের পায়ে দাঁড়াও, নিজের বলে ঘুরে দাঁড়াও। যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াবে ততক্ষণ এই সমাজ তোমাকে কোনো দিন স্বীকার করবে না। আর তাছাড়া এই সমাজে অনেক কুসংস্কার আছে, সেই সমস্ত কুসংস্কার দিয়ে তোমাকে নিজ প্রমাণ করে ছাড়বে। তুমি হয়তো ঠিক কথাই বলছো, কিন্তু জানি না আমি নিজে কোনোদিন কিছু করতে পারবো কিনা। তবে তোমার কথা শুনে ভালো লাগলো, ভবিষ্যতে ভেবে দেখার চেষ্টা করব। তুমি ভেবো না, আমি তোমাকে রাস্তা দেখাবো। তুমি এগিয়ে চলো, আমি একটা উপায় বার করে তোমাকে জানাবো।
দাঁড়াও নীলিমা, কোথায় যাচ্ছ? খেতে বসতে যাচ্ছি মা। আদর কত, খেতে বসতে যাচ্ছে? কোন মুখ নিয়ে খেতে বসতে যাচ্ছ তুমি? এই ঘরে তোমার খাওয়া বন্ধ। এই সংসারের অনেক অন্ন ধ্বংস করেছো তুমি, আর অন্ন ধ্বংস করতে হবে না। আর তুমি আমাদের বাড়িতে খেতে পারবে না। যদি থাকার ইচ্ছা হয় এমনি থাকবে, কিন্তু খাওয়া দাওয়া তোমাকে আর আমরা দিতে পারবো না। কিন্তু তোমরা যে বলেছিলে আমি ঘরের সব কাজ করে দিলে তোমরা আমাকে খেতে দেবে। বলেছিলাম, কিন্তু এখন ইচ্ছা করছে না। আসলে তোমার ছায়া যেখানে পড়ছে সেখানেই সর্বনাশ হচ্ছে। তাই তোমার মতো মেয়ে ছেলেকে এই ঘরে রাখতে ইচ্ছা করছে না। তোমরা আমাকে কেন এভাবে অপমান করছো বলো তো? আমি কি মরে গেলে তোমরা শান্তি পাবে? ওপরওয়ালা যে কেন আমাকে ডেকে নিচ্ছেন না তার কাছে? ওপরওয়ালা তোমার মতো পাপীকে তার কাছে নিতেও চায় না। তোমাদের ঠাঁই হয় রাস্তায়। আমি জানি না কোন জন্মে কত পাপ করার ফলে এই জন্মে আমাকে এত শাস্তি ভোগ করতে হচ্ছে। পাপের কি আর তোমার শেষ আছে? যে আসার পরেই নিজের স্বামীকে মেরে ফেলে, তার আবার পাপের শেষ কিসে? আর তাছাড়া তোমার মুখ দেখতে ইচ্ছা করে না আমার। তোমার মতো মেয়ের মুখ দেখলে দিন খারাপ যায়। আমি কিন্তু তোমাদের এত অপমানের পরেও তেমনই ভালোবাসি যেমন আগে ভালোবাসতাম। থাক, তোমার মুখ থেকে ভালোবাসার কথা পেতনির মুখ থেকে শোনার মতো। আর তোমাকে ভালো ভালো কথা বলে আমাদের মন জয় করার চেষ্টা করতে হবে না। যাও, গিয়ে জল খেয়ে শুয়ে পড়ো। যবে থেকে নিজের পেটের ভাত নিজে জোগাড় করবে সেদিন থেকে খেতে আসবে। চুপচাপ দূর হয়ে যাও এখান থেকে। আর সহ্য করতে ইচ্ছা করছে না তোমাকে। দূর হ বলছি। কি হয়েছে? তুমি আমার সাথে দেখা করতে চাইলে কেন? আমি তোমাকে একটা সাহায্য করতে চাই, একজন মানুষ হিসেবে। কি ব্যাপার বলো? গ্রামের মধ্যে একটা পরিত্যক্ত দোকান আছে। সেই দোকানটার মালিক একসময় আমি ছিলাম। আর আমি চাই এখানে তুমি একটা ভাতের হোটেল দাও। সেটা বানাবো কেন? তোমার মুখ দেখেই মনে হচ্ছে ওরা তোমাকে দিনের পর দিন অত্যাচার করছে। তাই যতদিন না নিজের পায়ে নিজেকে দাঁড় করাতে পারবে ততদিন কেউ তোমাকে সম্মান করবে না। আমিও চাই নিজের পায়ে দাঁড়াতে। ওরা বলেছে আমি আর ওদের বাড়িতে খেতেও পারবো না। মানুষ যে এত ভয়ানক হতে পারে প্রথমবার এদের দেখে জানতে পারলাম। তোমার শুনে ভয়ানক মনে হচ্ছে, কিন্তু আমি এই ভয়ানক জীবনটার মধ্যে দিয়ে যাচ্ছি। সেই জন্যই শুধুমাত্র একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমাকে আমি এই রাস্তাটা দিতে চাইছি, যাতে তুমি এই রাস্তাটার মধ্য দিয়ে নিজেকে উদ্ধার করতে পারো। ঠিক আছে, আমি চেষ্টা করব। প্রত্যেক মানুষই চায় নিজেকে দাঁড় করাতে, কিন্তু আমি তো ওদের শুধু ভালো চেয়েছিলাম। ওদের সাথে একসাথে মিলেমিশে সুখে থাকতে চেয়েছিলাম। কিন্তু আমাকেও যে রাস্তায় বেরিয়ে নিজেকে প্রমাণ করতে হবে সেটা কোনোদিন ভাবিনি। কেউ কিছু করতে পারে না উপরওয়ালার মর্জির উপর। সেই মর্জির মালিক যিনি, তিনি যেভাবে চালাবেন আমাদের সেভাবেই চলতে হবে। তবু আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব, যাতে ওই বাড়িতে টিকে থাকা যায়। আর আমি ততক্ষণে হোটেলের সমস্ত ব্যবস্থা করব। আমার যতদূর মনে হয় তুমি ওই বাড়িতে টিকে থাকতে পারবে না। তাই ফিরে এসে যাতে তোমার কোনো অসুবিধা না হয় তার জন্য আমি সব ব্যবস্থা করে রাখব। সেটা তোমার ইচ্ছা, আমি কিছু বলতে চাই না। আমি চাই যে এই গ্রামে নিজেকে প্রতিষ্ঠিত করে তুমি ওদেরকে দেখিয়ে দাও যে একজন অসহায় মানুষ চাইলে এই পৃথিবীর সব কিছু জয় করতে পারে। এই এই শয়তান মেয়ে ছেলে, তুই কি করছিস রে এখানে এত রাতে? ও মা, আমি আমি ভয় পেয়ে গেছি। ইয়ে মানে আমাকে ছেড়ে দাও। তোর এত বড় সাহস, তুই রাতের বেলায় রান্নাঘরে এসে খাবার চুরি করছিস? তোকে আমি বলেছিলাম যে তোকে আর খেতে দেব না। আমি পুরো একটা দিন কিচ্ছু খাইনি। আমার যে খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো রাস্তায় গিয়ে খাবি ভিক্ষা করে। এখানে তোকে কোনো রকম খেতে দেওয়া হবে না।
আমি তো শেষ পর্যন্ত তোমাদের সাথে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করছি, তুমি আমাকে কেন এরকম করছো? তবে রে মেয়ে ছেলে, দেখ। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোকে আমি ছেড়ে দেব না। তোর সাহস কি করে হয় তুই রান্নাঘরে ঢুকে আমাদের কষ্টের খাবার চুরি করে খাচ্ছিস? হ্যাঁ, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই এরপর থেকে। একটুখানি তো আমি খাবারই খেয়েছি, এতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? সেটা তুই বুঝবি না। আমি যেটা বলছি সেটা কান খুলে শুনে রাখ। আমি যেটা এই বাড়িতে আদেশ দিই সেটাই হয়। আমি আদেশ দিয়েছি যে তুই এই বাড়ির অন্ন স্পর্শ করবি না, আর সেটাই হবে। আমি তো তোমার আদেশ এতদিন শুনে এসেছি বলো, কিন্তু পেটে খিদে নিয়ে কি বাঁচা যায়? আমার খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল আমি মরে যাব। দেখ দেখ, যদি মরে যাওয়ার ইচ্ছা হয় তাহলে রাস্তায় গিয়ে মরবি, এই বাড়িতে নয়। তোমরা কি আমার কষ্টটা কোনোদিন বুঝবে না? তোর কষ্ট বোঝার কোনো দায় আমার নেই। তোমরা আমার সাথে এরকম কেন করছো বলো তো? তার একটাই কারণ, আমাদের তোকে পছন্দ নয়। তোর মুখ দেখলে আমাদের দিন খারাপ যায়। আর তুই যে এই রাতের বেলায় রান্নাঘরে ঢুকেছিস, তাতে এই সমস্ত জায়গা অপবিত্র হয়ে যাচ্ছে। তোর মতো মেয়ে ছেলেকে এই ঘরে কোনো ঠাঁই নেই। দয়া করে থাকতে দিয়েছি বলে মাথা কিনে নিসনি। আমার তো কোনো শখ আহ্লাদ নেই, কোনো দাবি দাওয়া নেই তোমাদের কাছে, শুধু দুবেলা খেতে চেয়েছি। সেটাও জুটবে না। যদি থাকার ইচ্ছা হয় থাক, না হলে বেরিয়ে যাবি। কিছু ব্যবস্থা হয়েছে পলাশ? হোটেল খোলবার জন্য আমি সমস্ত জোগাড় যন্ত্র করে ফেলেছি। কি জোগাড় করেছো একটু শুনি। আমার ওই যে পুরনো হোটেলটা ছিল, ওখানে আমি সমস্ত ব্যবস্থা করে ফেলেছি একটা মাছ ভাতের হোটেল খোলবার জন্য। এবার শুধু তুমি যাবে, গিয়ে রান্না করবে, তারপরে আমরা হোটেল খুলে দেব। আমি কাল লুকিয়ে লুকিয়ে খিদে পেয়েছিল বলে খেতে গিয়েছিলাম, তাই জন্য আমাকে প্রচুর মার মেরেছে এবং অপমান করেছে রাতের বেলায়। আমার তো কথাগুলো শুনেই গায়ের ভেতরে জ্বালা করছে। এবারে ভেবে দেখো, আমি এই অবস্থার মধ্যে দিয়ে আছি, তাও আমি ওদেরকে ছেড়ে যেতে চাই না। শেষ মুহূর্তে যদি ওরা আমাকে মানিয়ে নেয় তাহলে আমি ছেড়ে যাব না। আচ্ছা, এখন ছেনালি করে এই সব কথা বলা হচ্ছে? গোপনে গোপনে জল এত দূর গড়িয়ে ফেলেছে? আজকেই আমি এর ব্যবস্থা করব। যদি এর ব্যবস্থা আমি সঠিক না করতে পেরেছি তবে আমার নাম নয়। এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? ছি 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 ছি। আমার খুব খিদে পেয়েছে, তোমরা কি আজকেও আমাকে খেতে দেবে না? আমার খুব মাথা ঘুরছে। শুধু খেতে দেওয়ার ব্যাপারটা নয়, এই মেয়ে ছেলে যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে অন্ন জল গ্রহণ করব না। কি হয়েছে লতা? আবার নতুন করে কিছু হয়েছে নাকি? ঢলানি দেখে বেড়াচ্ছি। রাস্তাঘাটে ওই পলাশ নামের ছেলেটার সাথে এই নীলিমা গোপনে গোপনে কথা বলছে। কোথায় গিয়ে যেন হোটেল খোলার ব্যবস্থা করছে এরা। কি বললে তুমি? কি সব উল্টোপাল্টা কথা বলছো? হ্যাঁ, দিদি, তোমার একটু ভুল হচ্ছে, ব্যাপারটা সেরকম নয়, আমাকে একটু বুঝিয়ে বলতে দাও। হায় হায়, আমি ঠিক এই সন্দেহটাই করেছিলাম, আর সেটাই হলো আমার সাথে। আমার বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল এই মেয়ে ছেলেটা। এরকম চরিত্রহীনকে এই বাড়িতে যদি রাখা হয় তাহলে আমি এই বাড়িতে আর থাকতে চাই না। কিন্তু ব্যাপারটা সেরকম নয় তোমরা যেরকম ভাবছো। পলাশ আমার নিজের ভাইয়ের মতো, ও নিজের দিদিকে যেরকম সাহায্য করে সেরকম ভাবেই আমাকে সাহায্য করতে চেয়েছে। ওরকম কত ভাই যে আছে সমাজে সেটা আর আমরা জানতে চাই না, বুঝলে? ঠিক আছে, তোমরা যখন আমাকে বিশ্বাস করো না আর আমার উপর এরকম অত্যাচার করছো, আমিও আর এই বাড়িতে থাকবো না। থাকতে তোকে কে বলেছে? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি।
এখান থেকে বেরিয়ে যা, না হলে আমরা তোকে মেরে এই বাড়ি থেকে বার করব। জুতোর বাড়ি মারলেই সব ভূত নেমে যাবে। তোমাদের আর অত কষ্ট করতে হবে না, আমি বেরিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে। যেদিন নিজেকে প্রমাণ করতে পারবো সেদিন তোমরা বুঝবে। এ কি বৌদি, তুমি এখানে শুয়ে আছো কেন? কখন এসেছো তুমি? পলাশ ভাই, আমাকে বাড়ি থেকে ওরা তাড়িয়ে দিয়েছে অপবাদ দিয়ে। জানতাম আমি এরকম কিছু একটা হবে। ওপরওয়ালা যখন কাউকে দিয়ে কিছু করান তাকে প্রচন্ড কষ্ট দেন, আর সেই কষ্টটাই তোমাকে দিচ্ছেন। কি কষ্ট দিচ্ছে বা কি করছে আমি জানি না, তবে আর আমি অপমান সহ্য করতে পারলাম না। দেখো, আমি মার খেয়েছি, না খেয়ে থেকেছি, প্রচন্ড গালাগালি সহ্য করেছি, কিন্তু যখন নিজের চরিত্রের ওপর দাগ দিতে শুরু করলো ওরা, তখন আর মেনে নিতে পারলাম না। তাহলে এখন কি চাও তুমি? ওই তোমার কথা মতো নিজেকে প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিতে চাই। ঠিক আছে, তুমি পারবে। তোমার হোটেল জোগাড় কতদূর আমাকে দেখাও তো। কালকে সকালবেলায় আমি সব দেওয়া বাজার করে নিয়ে আসবো। তুমি কাল থেকে হোটেল খুলবে, কেমন? আমাকে দেখে মনে হয় আমি পারবো? নিশ্চয়ই পারবে। আর তোমার হাতের রান্না আমি খেয়ে দেখেছি, সবাই পছন্দ করবে তোমার হাতের রান্না। ঠিক আছে, তবে তাই হোক, কাল থেকেই হোটেল খুলবো আমরা। বউ দেমাগ দেখিয়ে বলে গেল যে হোটেল খুলবে। কত বড় তীর মারতে পারে একবার দেখার ইচ্ছা হচ্ছে। ওই মেয়ে ছেলে করতে পারে না এমন কোনো কাজ নেই। সত্যি যদি আমাদের মাথার ওপর দিয়ে চলে যায় তখন কি হবে? ভেবো না, অত মুরদন নেই। শত্রুকে কখনো ছোট করে দেখা উচিত নয়। আমি সত্যি করে বলছি, কালকে চলো একবার দেখে আসা হবে। কিন্তু আকাশের যা অবস্থা দেখে মনে হচ্ছে কালকে ঝড় হবে তো। ঝড় জল যাই হোক, ওই মেয়ে যখন বলেছে তখন কিছু একটা করেই ছাড়বে। তাহলে তো আমাদেরও গিয়ে দেখতে হচ্ছে কতটা কি করলো। বিশ্বাস করো, যদি দেখি সত্যি হোটেল খুলেছে তাহলে ওকে মারধর করে ওর সব হোটেল ভেঙে দেব। ঝড় জল যাই হোক, ওই মেয়ে যখন বলেছে তখন কিছু একটা করেই ছাড়বে। সে আর বলতে, সারা জীবন পায়ের জুতোর মতো থেকেছে, পায়ের জুতোর মতনই থাকবেও, কোনো দিন উঠে দাঁড়াতে দেওয়া যাবে না। দেখো আমাদের কপালটা, এতদিনের মধ্যে আজকেই এত জোর ঝড় উঠতে হলো। ঝড় হোক আর জল হোক, দেখো কত লোক এসেছে আমাদের হোটেলে ভাত খেতে। সবাই কিন্তু প্রশংসা করছে, বলো? আরো যত দিন যাবে তত আরো বেশি লোক জানতে পারবে এবং আরো বেশি লোক প্রশংসা করবে। কিসের প্রশংসার কথা হচ্ছে? আমাদের বাড়ির মেয়ে ছেলে এখানে এসে হোটেল খুলবে, সেটা কখনো হতে পারে না। আমি আর ওই বাড়ির মেয়ে নই, আর আমার উদ্দেশ্যে সম্মান দিয়ে কথা বলবেন আপনারা। আমি যখন রাস্তায় বেরিয়ে এসে ব্যবসা শুরু করতে পেরেছি তখন এই ব্যবসাটাই আমার পরিচয়, আমার আর অন্য কোনো পরিচয় নেই। বেশি বড় বড় কথা বলো না তুমি, এই হোটেল আমরা চলতে দেব না। ঝড়ের দিনে হোটেল খুলে মাথা কিনে নিয়েছো নাকি? কয়েকটা লোক এসে ভাত খাচ্ছে আর ভালো ভালো কথা বলছে বলে একেবারে মাথায় উঠে নাচবে ভেবেছো? দেখো, তোমরা কিন্তু বাধা দিতে পারো না এভাবে। এই ভাই, বেশি কথা বলিস না, এক্ষুনি মেরে সরিয়ে দেব। আমাদের বাড়ির বউয়ের মাথা খেয়ে এখন বেশি বড় বড় বাতেল নামাচ্ছিস, একবারে সাল্টে দেবো। হ্যাঁ, এই ভাই, তোমরা কেন এখানে বেশি কথা বলতে এসছি? হ্যাঁ, এই হোটেল থাকবে এবং এই হোটেলে আমরা খেতে আসবো। বেরো বেরো বলছি, এখান থেকে বেরো। এই পালাও পালাও। ঠিক আছে ভাই, আমাদের মারতে এসো না, মারতে এসো না, তোমরা তোমাদের হোটেল নিয়ে থাকো ভাই। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নীলিমা, নীলিমা, তোমরা 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 হোটেল চালিয়ে যাও। নীলিমা, তোমরা হোটেল চালিয়ে যাও। দেখেছো তো পলাশ, সত্যির জিত একদিন না একদিন ঠিক হয়। সঠিক পথে থাকলে মানুষ ঠিক পাশে দাঁড়ায়, আর সেইভাবেই আজকে তোমার জিত হলো। ওরা হেরে গেল, ওরা পালিয়ে যাবার মাধ্যমে তোমাকে জিতিয়ে দিয়ে গেল।